রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, অর্থনীতি শুধু সংখ্যার মেলা নয়, সমাজনীতি কেবল তত্ত্বের জাল নয়, আর দুর্নীতি শুধু শিরোনামে আটকে থাকা কোনো গল্প নয়। যে কথাগুলো আমরা প্রতিদিন শুনি কিন্তু সহজে বুঝতে পারি না, যে সিদ্ধান্তগুলো আমাদের জীবন বদলে দেয় কিন্তু কেউ সহজ করে বলে না। এখানে আমরা চেষ্টা করব জটিল কথাকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে, অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করে তুলে ধরতে। এখানে কথা হবে সহজে, প্রশ্ন হবে সোজাসাপটা, যেন আপনি সহজে বুঝতে পারেন, ভাবতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমন্ত্রণ কঠিন কথা সহজে, সাথে আছি আমি পারভেজ রেজা। ঈদ এলেই প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে শেকড়ে ফেরে মানুষ। এবারও ঈদুল আজহা উপলক্ষে মানুষ ঘরে ফিরতে শুরু করেছে, কিন্তু কতটা নিরাপদ হবে ঈদ যাত্রা? গত ঈদুল ফিতরে সড়ক, রেল ও নৌপথে মোট ৩৭৭টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত হয়েছেন, ১,২৮৮ জন আহত হয়েছেন। ঈদের সময় যে পরিমাণ যাত্রীর চাপ থাকে সেই তুলনায় পরিবহন চলে অর্ধেকেরও কম। মহাসড়কে চলে ফিটনেসবিহীন গাড়ি, ইজি বাইকের দৌরাত্ম্য, আর চালকের বিরামহীন ওভার ডিউটি এবং বেপরোয়া গতিতে ঈদযাত্রাকে করে তোলে আরও ঝুঁকিপূর্ণ। তাই ঈদের সঙ্গে আনন্দের পাশাপাশি যুক্ত হয়েছে বিষাদও। ভোগান্তি এড়িয়ে এবারের ঈদযাত্রায় সব মানুষ স্বস্তিতে সে করে ফিরতে পারবেন তো? এবারের ঈদযাত্রা নিয়েই আজকের কঠিন কথা সহজে। কঠিন কথা সহজের অনুষ্ঠানে আজকের আয়োজনে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আমি আছি পারভেজ রেজা এবং উপস্থিত আছেন দুজন অতিথি, পরিবহন বিশেষজ্ঞ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক মোহাম্মদ ডক্টর হাদিউজ্জামান। আরও আছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। এছাড়াও অনলাইনে যুক্ত আছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফুল আলম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কঠিন কথা সহজ অনুষ্ঠানে। শুরুটা করতে চাই যে আসলে এই প্রত্যাশাটা তো সবাই আমরা করি যে ঈদ যাত্রাটা একটি সুন্দর হবে, সবাই বাড়ি ফিরে আনন্দ মুখর অবস্থায় আমরা যাব, কিন্তু এই আনন্দের যাত্রা শেষ পর্যন্ত আমরা দেখি যে মরণ যাত্রায় পরিণত হয়, বিষাদের যাত্রায় পরিণত হয়। অধ্যাপক হাদি, আপনার কাছেই প্রথম জানতে চাই যে এই যে আমাদের আশঙ্কা, এই আশঙ্কার কথা তুলে ধরে বছরের পর বছর, আমার সাংবাদিকতার ক্যারিয়ারের এই ২০ বছর ধরে ঈদ এলেই আমরা এ ধরনের রিপোর্ট করি, ভোগান্তির ঈদযাত্রা, কিন্তু আসলে এর কি কোনো সমাধান নেই কোথাও? জি, অসংখ্য ধন্যবাদ। আপনি যথার্থই বলেছেন। আসলে ঈদযাত্রাটা আমাদের প্রত্যাশা থাকে অন্তত এটা নিরাপদ হবে, যানজট কিছুটা হবে, এটা মেনে নিতে হবে। কারণ আসলে ঈদকে সামনে রেখে বা বছরে দুটো ঈদ, সেটার জন্য যে আপনি 10 লেন 12 লেনের সড়ক বানিয়ে রাখবেন আর ঈদের সময় যোগান দিবেন, এটা আসলে ভায়াবল কোনো সমাধান না। তো সেক্ষেত্রে আসলে আমরা আমাদের আশেপাশে কিছু দেশ, এমনকি চায়নার তাদের যে বর্ষ উদযাপন যে প্রোগ্রামগুলি হয়, অথবা ইন্দোনেশিয়ার ঈদের সময় তাদের সড়কেও কিন্তু চাপ থাকে, কিন্তু কিছুটা সহনীয় পর্যায়ে থাকে এবং দুর্ঘটনার মাত্রাটা আমাদের মতন না। আপনি যদি প্রস্তুতির কথা বলেন বা পরিবর্তনের কথা বলেন, হ্যাঁ, আমাদের কিছু পরিবর্তন হয়েছে। আপনি যদি দেখেন, আমাদের প্রায় 800 কিলোমিটার রোড আমরা 4 লেন করে ফেলেছি। বহু সড়কের সংযোগস্থলগুলোকে আমরা সেখানে দৃষ্টিনন্দন বা আধুনিক ইন্টারচেঞ্জ তৈরি করেছি। ভাঙ্গায় আপনি জানেন একটা চমৎকার একটা ইন্টারচেঞ্জ তৈরি হয়েছে। এবং উত্তরবঙ্গের যে গেটওয়ে আমরা বলি, হাটিকামরুল মোড়, আপনি নিশ্চয়ই জানেন, ওখানে বগুড়া রংপুরগামী একটি র্যাম্প কিন্তু এবার খুলে দেওয়া হয়েছে। তো সেখানে প্রত্যাশা করা হচ্ছে যে যানজট কিছুটা সহনীয় পর্যায়ে থাকবে। কিন্তু দুর্ঘটনার কথা যদি বলেন, সেখানে আসলে দুর্ঘটনা যদি কমাতে হয়, যে জায়গাগুলিতে আসলে পরিবর্তন হওয়ার দরকার, সেই জায়গায় আমি মনে করি আমাদের
আসলে দৃশ্যমান কোনো পরিবর্তন নাই। গণপরিবহনের সংকট যেটা আপনি বলছিলেন, ঈদের সময় সংকট, এটা খুবই স্বাভাবিক আমি বলব। ১.৫ কোটি মানুষ ঢাকা শহর ছাড়বে এবং একই সাথে এবার ঈদটা একটু ভিন্ন। কারণ স্রোত কিন্তু উভয়মুখী। ঢাকা থেকে মানুষ বের হবে, পশুবাহী ট্রাকগুলি ঢাকার ভিতরে ঢুকবে। অর্থাৎ জোয়ার কিন্তু উভয়মুখী। সে কারণে অনেকগুলি চ্যালেঞ্জ আছে এবং এই চ্যালেঞ্জের মধ্যে যেহেতু গণপরিবহনের সংকট এবং আমাদের পশু পরিবহনের যে পরিবহন সেখানেও একটা সংকট আছে। তো এই যে ফাঁক-ফোকর দিয়ে ফিটনেসবিহীন গাড়ি ঢুকে যাওয়ার একটা বড় ঝুঁকি আছে। না, ফিটনেসবিহীন গাড়ি ঢোকাটা এইটা ফাঁক ফোকর দিয়ে ঢোকে নাকি আসলে এটা নজরদারি বা আমরা এগুলোকে আমরা কঠোর হস্তে আমরা এটাকে মোকাবেলা করতে চাই না এবং আমরা এটার যে এটাকে যে শক্ত হাতে এটাকে দমন করতে হবে বা এটাকে চলতে দেয়া যাবে না বা এই ধরনের গাড়ি যেন রাস্তায় না নামে সেই জন্য যে অ্যাপ্রোচটা থাকা, যে মানসিক দৃঢ়তা থাকা দরকার, সেটার উপস্থিতি নাকি এই ফাঁক ফোকর দিয়ে ঢুকে ফাঁক ফোকর দিয়ে আসলে কেউ শক্ত হাতে ধরলে তো এটা ধরার কি সুযোগ আছে আদৌ? দেখেন, ফাঁক-ফোকর বলতে আপনি দেখেন আমাদের কিন্তু কঠিন আইন আছে। সড়ক পরিবহন আইনে বলা আছে ফিটনেসবিহীন গাড়ি সড়কে নামলে আপনার কি পরিমাণ দণ্ড হবে, জরিমানা হবে, এটা বলা আছে। এবং অতি সম্প্রতি আপনি জানেন যে স্ক্র্যাপিং নীতিমালা তৈরি হয়েছে, যে ২০ বছরের বেশি আমাদের গণপরিবহন এবং ২৫ বছরের ট্রাক এটাকে স্ক্র্যাপ করে ফেলার একটা নীতিমালা তৈরি হয়েছে। কিন্তু সেই নীতিমালা তো কেউ মানে না। এক্স্যাক্টলি, সেই নীতিমালা তো বাস্তবায়ন করতে হবে। এবং বিশেষ করে আমরা ঈদের সময় যেটা দেখি, ঢাকার আশেপাশে দেখেন অসংখ্য ওয়ার্কশপ আছে যেখানে আমাদের যে লক্ষ্য অসমাজা হয়। বাসগুলি আছে সেটাকে কসমেটিক লাগিয়ে কিছুটা যৌবনে ফেরানোর চেষ্টা চলছে। এবং এই বাসগুলো যেহেতু আমি বললাম যে আসলে ঈদের সময় যে ১.৫ কোটি মানুষ বের হবে, তার জন্য যে হাজার হাজার বাস কিনে যারা পরিবহনের মালিক আছে সারা বছর ফেলে রাখবার ঈদের সময় যোগান দেবে, এটাও কিন্তু ভায়াবল না। সমস্যাটা আসলে রুট কজটা আমাদের দেখতে হবে। সেই রুট কজটা যদি দেখি, আসলে এই যে একটা গণজোয়ার এবং একটা স্রোত যেটা ঢাকা থেকে বের হচ্ছে, এই স্রোতকে আসলে আপনি যোগান দেওয়ার জন্য আমাদের পর্যাপ্ত গণপরিবহন নাই। গণপরিবহন নাই বলেই আসলে অনেকে জিম্মি হয়ে যাচ্ছে, যেটা আমি বললাম আনফিট গাড়ি। এবং আপনি দেখবেন কালকে যখন আমাদের গার্মেন্টসগুলি, গাজীপুর এলাকায় প্রায় ২,০০০ বেশি গার্মেন্টস আছে, সেখানে ৪০ লক্ষ কর্মী আছে। ছুটি হওয়ার পরেই দেখবেন আজকেরটা, যেমন আজকের আমি দেখেছি মিডিয়াগুলিতে যানজট কিছুটা সহনীয় পর্যায়ে ছিল, টোল প্লাজায় চাপ ছিল না। কালকে থেকে কিন্তু খেলাটা শুরু হবে। যখনই এই যে আমাদের শিল্প কারখানা ছুটি হয়ে যাবে, ৪০ লক্ষ এই যে জনস্রোত, তখন দেখবেন অনেকেই বাসের ছাদে উঠে যাবে, ট্রেনের ছাদে উঠে যাবে, লঞ্চের ছাদে উঠে যাবে। এটা ঠেকানোটা আসলে আমি যেটা বললাম, এটা আসলে দুরূহ। কেননা আপনি এই স্রোত ঠেকানোর জন্য যে আপনি গণপরিবহন দিবেন, মানুষ বাড়ি যেতে চাইবে, গণপরিবহন যেতে চাইবে, কিন্তু এটা তো শুধুমাত্র ঈদের সময় যে এই গাড়িগুলো রাস্তায় চলে তা তো না। এরকম কাউকে আপনি খুঁজে পাবেন না, কোনো একটি গাড়ি খুঁজে পাবেন না যে শুধুমাত্র ঈদ উপলক্ষে উনি রাস্তায় নামিয়েছেন। এই প্রত্যেকটা গাড়ি সব সময় চলে, শুধু গাড়ির দোষ না। আমি ধাপে ধাপে আসবো। পুরো আমাদের রোড সেফটির যে মানসিকতা আছে, যেগুলো ইঞ্জিনিয়ারিং যেটি আছে, আমাদের সচেতনতা কতটুকু আছে বা আমরা কতটা বিভিন্ন সেক্টরের হাতে জিম্মি, আমরা সেটি ধাপে ধাপে আসবো। আমি অনলাইনে আমাদের সাথে যিনি যুক্ত আছেন, সাইফুল আলম, মহাসচিব, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। আমি একটু তার কাছ থেকে আগে ঘুরে আসতে চাই, তারপরে আমি মোজাম্মেল হক চৌধুরী আপনার কাছে যাব। আমি একটু আপনাকে প্রশ্ন করতে চাই, আসলে যে ফিটনেসবিহীন গাড়ি মালিকরা যেগুলো আমরা দেখি রাস্তায় চলে, এগুলো আসলে কি মানে চালাতেই হচ্ছে মালিকদের, এটা বন্ধ করা যাচ্ছে না কেন? জনাব সাইফুল আলম। আপনাকে ধন্যবাদ। ফিটনেসবিহীন গাড়ি মালিকরা চালাবে বা চালাইতে আগ্রহী কথাটা যথার্থ নয়। কারণ ফিটনেসবিহীন গাড়ির ধরনটা এমন, দৃশ্যমান যদি হয় যে গাড়িটা দেখতে আনফিট মনে হচ্ছে, এটা এক ধরনের। আরেকটা হলো যে যান্ত্রিকভাবে সব ঠিক আছে, সেটা দৃশ্যমান মনে হচ্ছে যে এটা ঠিক নয়। তবে দূরপাল্লার গাড়িতে এই ধরনের খুবই সংখ্যায় কম। সেটা ঢাকা শহর, শহরতলি বা লোকালয় বা আপনার লোকাল জেলাতে যেগুলি চলে, সেই ক্ষেত্রে ফিটনেসবিহীন গাড়ি যদি ফাঁকি দিয়ে চলে। কিন্তু শহরতলিতে এইসব এলাকায় কিন্তু আমাদের জানা মতে ফিটনেসবিহীন গাড়িকে আমরা সমিতিগতভাবে, আমরা অ্যাসোসিয়েশনগতভাবে আমরা এলাও করি না। সিরিয়াল না পাওয়ার জন্য আমরা তদারক করি এবং পুলিশও সেগুলি পেলে ওগুলিকে ডাম্পিং বা আইনের আওতায় এগুলিকে যথার্থ সাজা দিয়ে থাকে। সেক্ষেত্রে ফিটনেসবিহীন গাড়ি নয়, লক্কর-জকর বা দেখতে খারাপ বা অতটা ভালো মানের নয়, এমন সব গাড়ি এই ঈদের সময়ে
আপনার মফস্বল শহর থেকে ঢাকামুখী হয়ে রাতারাতি অনেক সময় আসার চেষ্টা করে। আমরা সার্বিক বিষয়গুলিকে নজরে নিয়ে আমরা হাইওয়ে পুলিশ, লোকাল থানা পুলিশ সকলকে এবার আমরা এই বিষয়গুলি সোচ্চারভাবে অ্যালার্ট হয়েছি আমরা নিজেরাও, যে এগুলি যদি পাওয়া যায় কোথায়, সাথে সাথে এগুলিকে বাজেয়াপ্ত করা হবে যাতে এগুলি না চলে। আবার দেখা যায় কি জানেন, যে অনেক সময় যেমন পূর্ববর্তী বক্তা যথার্থ বলেছেন যে আসলে এত সংখ্যক মানুষ এত কম সময়ে পারাপার হওয়া বা যাতায়াত করা এটা একটা দুরূহ ব্যাপার। যদি যানজট এবং আপনার অন্যান্য সমস্যা না থাকে তাহলে হয়তোবা একটু পার করার ক্ষেত্রে সহজ হয়। আর যদি দেখা যায় যে গার্মেন্টস গুলি ছুটি হওয়ার পর বাঁধ ভাঙা জোয়ারের মতো আপনার মানুষের ঢল নামে, তো সেই সময়টায় নিয়ন্ত্রণ করা খুব কষ্ট হয়। না, আবার সেটা তো দেখা গেল- মানুষের একটা ঢল আছেই। আমাদের মানুষ বাড়িতে, সাইফুল হক, আপনি কি আমাকে শুনতে পেলে আমি একটা প্রশ্ন করতে চাই, যেটি হলো যে মানুষ তো তার বাড়িতে যেতে চাইবে, তার ঢল নামবে, সেটি যেমন সঠিক আছে, কিন্তু আমার যেটা জানার আগ্রহ, এই গাড়িগুলো এমন নয় যে শুধুমাত্র ঈদকে কেন্দ্র করে রাস্তায় নামে। এই গাড়িগুলো সবসময় সারা বছর ধরেই থাকে, হয়তো বা ঢাকায় চলে না, ঢাকার বাইরে চলে বা এর আশেপাশে চলে। এবং সাথে আমরা জানি, আমি ব্যক্তিগতভাবে বছরের পর বছর এগুলো নিয়ে রিপোর্ট করেছি, এগুলো নিয়ে বিস্তর গবেষণাও আছে, যে বাংলাদেশে একমাত্র ধরেন এই 32 সিটের একটি গাড়ি এনে সেটার বডি কেটে সেটাকে 48 সিট করা হয়, অর্থাৎ একটা আনসাইন্টিফিক একটা বডি দাঁড় করানো হয় এক একটি বাসে, এবং যেগুলো প্রায় গিয়েই দুর্ঘটনা হয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এরকম অসংখ্য রিপোর্ট আছে। আমার সাথে এখানে বুয়েটের স্যার আছেন, তারা তাদের যে ইনস্টিটিউট আছে এগুলো নিয়ে তারা বিভিন্ন সময় গবেষণা করেছেন। মানে এইগুলোর যে মানসিকতা মালিকদের বা যেই প্রক্রিয়ায় বিগত বছরগুলোতে হয়ে আসছে, এগুলো আসলে বন্ধ করাটা কি খুব দুরূহ? বা এই ধরনের চর্চাটা মালিকরা কখন বুঝবেন যে এগুলো বন্ধ করা দরকার, আমরা মানুষের জীবন নিয়ে খেলছি? আপনাকে আমি খুব স্পষ্ট বুঝতে পারিনি, যদি আমি আনুমানিক ভাবে বলছি যে ফিটনেসবিহীন বা অযোগ্য গাড়ি না চলার ব্যাপারে আমরা যথেষ্ট সজাগ এবং খেয়াল নিচ্ছি, এবং প্রশাসন সহ সার্বিকভাবেই আমরা সকলকে নিয়ে সিদ্ধান্ত নিয়েছি যে এগুলি পাওয়া গেলে এগুলিকে আমরা বাজেয়াপ্ত করব এবং সেক্ষেত্রে আমরা সহযোগিতা করব। না, আমি এগুলি একটি আপনাকে দুর্বৃত্তায় আনফিট যেটি গাড়ি বা আমি ফিটনেসবিহীন যেটি গাড়ি বলার, রাস্তায় আমি চালাচল প্রশ্নটা যেটা করেছি, আপনি যদি আবার একটু শুনতে পান আমাকে, আমি প্রশ্নটা যেটা আপনাকে করেছি সেটি হলো যে আমরা দেখি যে বিভিন্ন গাড়ি চেসিস, যে চেসিসটা বা যে ইঞ্জিনটা, যে গাড়িটা 32 সিটের বা তার চেয়ে কম সংখ্যক সিটের জন্য আনা হয়েছে, সেটিকে আবার লাভের জন্য এটিকে 48 সিট করা হয়, এটি বড় করা হয়। বাংলাদেশে এটি হরহামেশা হয় এবং বিভিন্ন গবেষণা আছে, বুয়েটের গবেষণা আছে আমাদের, যে এসব কারণে এই গাড়িগুলো এক পর্যায়ে গিয়ে নিয়ন্ত্রণ হারায় রাজপথে চলার সময়, হাইওয়েতে চলার সময়। এই যে প্রতিযোগিতা, এই যে অতিরিক্ত লাভ করার চেষ্টাটা, এটি কি আসলে বন্ধ করার কোনো সুযোগ নেই? মালিক সমিতির পক্ষ থেকে এই ধরনের প্র্যাকটিসটা বন্ধ করার জন্য কি কোনো তারা কাজ করতে পারে না? আমি আপনার কথাগুলি খুব সুস্পষ্টভাবে বুঝিনি। আমি যদি কিছুটা আনুমানিক বুঝতে পেরেছি, সেটা হলো যে অতিরিক্ত সিট করা গাড়িতে এটা একটি দণ্ডনীয় অপরাধ। এই গাড়িটাকে আপনার প্রতি বছরই ফিটনেসে নিতে হয় এবং রেজিস্ট্রেশন করার জন্য গাড়িটা তৈরি হওয়ার পর এটা বিআরটি কর্তৃপক্ষকে, যথাযথ কর্তৃপক্ষকে দেখাতে হয়। সেই ক্ষেত্রে কিন্তু এই পরীক্ষাগুলি সেখানে হয়ে থাকে। এবং আজকাল বর্তমানে আমাদের দূরপাল্লার গাড়িতে আন্তঃজেলা সড়কে আপনার ওই ধরনের সংখ্যাটা নাই, কিন্তু দেখবেন যে 51 সিটের গাড়ি যেগুলি ছিল ওগুলি উঠেই গেছে বললে চলে। এখন 40 এবং 36 এই ধরনের আসন, 28 এই ধরনের আরামদায়ক এবং ক্যাটাগরিক্যালি অনেক ভালো সার্ভিস হয়ে গেছে। আপনার লোকালি কিছু জায়গায় আছে এবং শহরতলিতে কিছু জায়গায় আছে এই ব্যত্যয়, এবং এগুলিকে আমরা কিন্তু কঠিনভাবে, আমাদের দৃষ্টিতেও কিছু কিছু এসেছে, আসার পর আমরা কিন্তু অ্যাসোসিয়েশনগতভাবে এগুলির বিরুদ্ধে বন্ধ করেছি এবং বিআরটিএ কে আমরা যথার্থভাবে এগুলি দেখার জন্য আমরা কিন্তু ওয়ার্ন করেছি। এই সুযোগগুলি কিন্তু ওখান থেকে হয়ে আসে। ফিটনেসের সময় যদি একটা গাড়িকে আপনি সঠিকভাবে পরিদর্শন করা হয়, তার সিট, তার ব্রেক, তার আপনার আনুষঙ্গিক লাইট, আপনার রং এবং তার আসন সংখ্যা, সকল কিছু কিন্তু সেখানে পরীক্ষা তার হয়। মানে আপনি কি বলতে চাচ্ছেন যে এটি একটি একেবারে যারা এই কাজটি করেন তাদের সাথে বিআরটিএতে যারা লাইসেন্স দেন, ফিটনেস নেন,
তাদের একটা সম্মিলিত চক্রের মাধ্যমেই আসলে এগুলো রাস্তায় চলতে পারে? আমি স্পষ্ট আপনার কথা আসলে বুঝতে পারতেছি না, ট্রান্সমিশনের ঝামেলা হচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলতে চাই যে এই সাথে জড়িত অসাধু কিছু ব্যবসায়ী, আমি বলবো তারা যদি প্রকৃত ব্যবসায়ী হয় কখনো আপনার নির্দিষ্ট ব্লুবুকে যে আসন সংখ্যা থাকবে তার বেশি চালানোর চেষ্টা করবেন না, এবং আমরা সেটাকে অ্যালাউ করি না। তবে আমি যেটা বললাম যে দূরপাল্লায় এবং আন্তজেলায় এখন কিন্তু আপনার আরামদায়ক করেই, এবং যাত্রীরাও সেক্ষেত্রে কিন্তু ওই ধরনের গাড়িতে, সেই লোকাল গাড়ি এবং গাড়ির আপনার ছাদে যে উঠে যাওয়ার সেই প্রবণতা কিন্তু এখন আমরা বন্ধ করেছি। যেমন ওই ক্যারেজ, লাগেজ ক্যারেজে আপনার এখন আমরা নিচে নিয়ে আসছি, গাড়ির নিচে, এবং এখন কেউ ছাদে ওঠার সুযোগ নেই। ট্রেনে দেখবেন যেমন ছাদে ওঠার সুযোগ আছে, কিন্তু আমাদের এখানে গাড়িতে ছাদে ওঠার সুযোগটা আমরা বন্ধ করে দিয়েছি। তো কিছু কিছু মেজার আমরা নিয়েছি এবং সেটা সময় লেগেছে। তো এখন আমরা এই ব্যাপারে আবারও বলতে চাই, এই বিষয়গুলি কিন্তু বিআরটি এর দেখার বিষয়। আমি আবারও বলতে চাই, যে গাড়িগুলি রাস্তায় বৈধভাবে চলাচল করবে কাগজপত্র নিয়ে, তাকে বছরে একবার অবশ্যই বিআরটি এর সম্মুখীন হতে হয় ফিটনেসের জন্য। তো সেই সময়টা শুধু ফিটনেস কাগজে কলমে নয়, তাকে সরেজমিনে সবকিছু দেখে এটা চলন উপযোগী এবং আইন সিদ্ধ ভাবে এটা যথার্থ আছে এটা দেখার দায়িত্ব তাদের। তো এই বিষয়গুলিকে আমরা কিন্তু বারবার এখন বলছি, এবং আমরা আপনি থাকবেন আমার সাথে মোজাম্মেল হক চৌধুরী, বিষয়টি উনি কিন্তু একেবারেই পরিষ্কারভাবে, যদি একটি মানে বার্তাটা পরিষ্কার, যেটি একটি চক্রের মাধ্যমে চলে ফিটনেসবিহীন গাড়িটা, এবং বিআরটি এর এটি দেখার কথা। মালিকদের মধ্যে বা যে কোনো লোকের এক ধরনের আইন ভাঙার সংস্কৃতি থাকেই, কিন্তু যারা এটি দেখার কথা তারা কি দেখছে পুরোপুরি? আপনি বহু বছর ধরে এই যাত্রী কল্যাণ নিয়ে কাজ করছেন, দেখুন এগুলো নিয়ে আপনারা কথা বলে আসছেন। আসলে বিআরটিএ সাইফুল সাহেব যেভাবে বললেন, বিআরটি এর কাছে এই গাড়িটি ফিটনেসের জন্য উপস্থিত হয় বছরে একবার, কিন্তু সড়কে চলছে 365 দিনে 65 অন্তত বহুবার। এখন ব্যাপার হলো যে সড়কেও একটা এনফোর্সমেন্ট প্রতিষ্ঠান আছে, পুলিশ, এখানে ট্রাফিক বিভাগ আছে, বিআরটি এর ভ্রাম্যমাণ আদালত আছে, জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত আছে, বিভিন্ন এনফোর্সমেন্ট প্রতিষ্ঠান এখানে কাজ করে। মাঝে মাঝে যেমন এখন ঈদের সময় আমরা দেখছি বিজিবি, র্যাব, অনেক সময় এই যে কয়েকদিন আগে আমরা যখন নির্বাচনের আগে পরে দেখেছি সেনাবাহিনী, এগুলো দেখছেন। এখন ব্যাপারটা হলো যে আমরা দুটো জায়গায় আইন ভঙ্গ করতে দেখি, একটা বাড়ি আর একটা গাড়ি। আপনি বাড়ি বানাবেন, আপনাকে যেটুকু স্পেস রাখতে দেয়া হয় এটুকু আপনি রাখবেন, আর গাড়িতে আপনাকে জয় কয়টা আসন দেওয়া হয়েছে, আসনের আপনি অতিরিক্ত আসন বানাবেন। আজকেও আমাকে কয়েকজন যাত্রী অভিযোগ করলেন, একটা বাসে থেকে ফোন দিলেন যে ভাই আমার হাঁটু তো কোনো রকমে ঢুকাইতে পারছি না, উপায় কি, এটার জন্য করব কি, কার কাছে প্রতিকার? তা এখন আসলে এই বাসগুলো তো চলছে, এই নগরীতে চলছে, সেই কারণে আমরা বারবার অনুরোধ করি আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী আমরা দেখেছি উনি যেখানে যে দেশে থাকতেন সেখানে গণপরিবহন ব্যবহার করতেন। নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী গণপরিবহনে ইতিমধ্যে নজর দিয়েছেন। আমার মনে হয় উনি যে কোনো দিন গণপরিবহনে অফিসে আসছেন, এইরকম চিত্র আমরা হয়তো দেখতে পাবো। তার মধ্য দিয়ে হয়তো আমরা একটা পরিবর্তন আশা করি। তবে এখন যে অবস্থায় আমরা আছি, এটাকে আসলে ঢাকা শহরের গণপরিবহনগুলোকে আসলে গণপরিবহন বলা যায় না। গণপরিবহনের যে ক্রাইটেরিয়া, যে সংজ্ঞা, এই সংজ্ঞার মধ্যে আসলে এগুলোকে ফেলানো যায় না। এখন আসি, আপনি যেটা বলছিলেন ঈদের কথা, ঈদের মধ্যে আমাদের যেটা বলা হয়েছিল, এই যে হাদিউজ্জামান সাহেব যেটা বললেন, আমরা আসলে সকল পথে আমাদের যে সমীক্ষা, আসলে এটা কারো কাছে সমীক্ষা নাই, আমরা সমীক্ষাটা গণমাধ্যমগুলো যেভাবে অ্যানালাইসিস করে এগুলোকে জাস্ট পর্যবেক্ষণ করবার চেষ্টা করি, এবং মন্ত্রণালয় কি সিদ্ধান্ত নিচ্ছে, মালিক সমিতির কাছে কি ধরনের কত পরিমাণ বাস আছে, কি পরিমাণে বাস আমরা আপনারা ডেটাগুলো এক জায়গায় করেন, অপারেট হয়, এগুলো থেকে যে ডেটা পাই আমরা সড়ক রেল নৌপথে আমরা 5 লাখ থেকে 6 লাখ পর্যন্ত মানুষকে স্বাচ্ছন্দ্যে বের করতে পারি। এখন 5 থেকে 6 লাখের উপরে যদি হয়ে যায় এটা কিন্তু ওভারলোড হয়ে যায়। কিন্তু আমাদের যাই হলো, ধরেন ঈদের আগের দিন বা এই 3 দিন, যদি ঈদের আগে 3 দিন ধরি,
কোনোদিন 25 লাখ 30 লাখ পর্যন্ত মানুষ সকল পথে চলে যায়। এখন তাদেরকে কোনোভাবে আটকানো যায় না। কিন্তু মন্ত্রণালয়ে যে সিদ্ধান্তগুলো হয় আমরা বারবার যেটা দেখি একটা কপি পেস্ট হয়। ওই যে ধরেন এইবার একটা রেজুলেশন হলো, আগামীবার হয়তো ওই উপসচিব নাই, যুগ্ম সচিব নাই। আপনার কথাটা আমি একটু সুর মিলিয়ে বলতে পারি যে আমরা বিগত দিনে আমার ব্যক্তিগতভাবে 2006 সাল পর্যন্ত এখন পর্যন্ত যত যোগাযোগ মন্ত্রী এসেছেন তিনি দায়িত্বে এসেই বিভিন্ন পক্ষের সাথে কথা বলেন, মালিকদের সাথে, তারপরে আপনাদের সাথে। বিভিন্ন পক্ষের কথা বলা যায় না, আমি মালিকদের সাথে এই সড়কে কিভাবে শৃঙ্খলা ফেরানো যায় এই নিয়ে বিভিন্ন পক্ষের সাথে কথা বলেন, একটা দুইটা মিটিং করেন এবং নিশ্চিত করেই বলতে পারি যে ওই প্রত্যেকটা মিটিংয়ে একই আলোচনা হয়, একই কথা হয়, একই সুপারিশ হয়, শুধু মন্ত্রীর চেহারাটা পরিবর্তন হয়। কিন্তু পরবর্তীতে দৃশ্যমান একটি পরিবর্তন কি আপনি দেখেছেন? আপনিও এই ধরনের মিটিংয়ে বিভিন্ন সময় ছিলাম, আমরাও ছিলাম, কোনো অনেক সময় আমরাও ছিলাম। এখন যে বিষয়টি হলো কিছু কিছু পরিবর্তন হচ্ছে, একদম হচ্ছে না এটা আমরা এইরকম হতাশার জায়গায় আমরা থাকতে চাই না। কিছু কিছু পরিবর্তন হচ্ছে, যেমন এই যে এক সময় ভাড়া নির্ধারণ হতো, ধরেন 51 আসনে বাসের ভাড়া নির্ধারণ হতো, 40 আসনে ভাড়ার তালিকা ছিল না, এবার এটা হয়েছে। এক সময় একেবারে আমাদের রাস্তায় ঈদ করতে হয়েছে, এখন এটা হচ্ছে না। এই যে আপনাদের সেটা তো ধরেন অন্য জায়গা, কিন্তু গুণগত পরিবর্তন আমরা হয়তো পরিবহন সেক্টরের যে পরিবহনগুলো আছে সেগুলোর মান, সেগুলোর ফিটনেস এবং যেই কথাগুলো আপনারা বলেন ঢাকার বাইরে, সেগুলো কি খুব বেশি পরিবর্তন আসলে পরিবর্তন করার জন্য সরকারের চেয়ে, যেহেতু এখানে 98% ট্রান্সপোর্ট বেসরকারি মালিকানাধীন, এখানে মালিক সমিতির মধ্যে একটা সংস্কার প্রয়োজন। কারণ হলো এখানে ধরেন যে জিপি বলি বা চাঁদা বলি, যাই বলি, এই সমস্ত কারণে প্রান্তিক মালিকগুলো ক্ষতিগ্রস্ত। যারা প্রান্তিক মালিকরা ক্ষতিগ্রস্ত তারা কিন্তু এখানে নতুন করে বিনিয়োগ বা তার গাড়িকে রিসেবল করা, এটাকে সংস্কার করা, এই জায়গাগুলোতে আসলে হোঁচট খাচ্ছে। এই জায়গাগুলোতে আমাদের আসলে বড় ধরনের সংস্কার প্রয়োজন বলে আমি মনে করি। আমাদের সাথে থাকবেন, আমরা ছোট্ট একটি বিরতি নেব এবং বিরতির পর খুব শিগগিরই ফিরছি। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকএস সেন্সেশন ওয়াটার ক্লোজেট। আবারও স্বাগত কঠিন কথা সহজে অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় ঈদযাত্রা আনন্দের নাকি বিষাদের নাকি মরণের, সেটি নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের ঈদযাত্রাটা আসলে কতটা সহজ হয়, স্বস্তির হয়, নাকি একটি দুশ্চিন্তা নিয়ে আমরা সবাই বাড়ির দিকে রওনা হই এবং শেষ পর্যন্ত আমরা নিরাপদে ফিরবো কিনা সেটি নিয়ে কিন্তু সবারই কোনো না কোনোভাবে চিন্তা থাকেই, যে প্রতিমধ্যে একটি ভোগান্তি যেমন একটি বিষয়, তার বাইরে হলো যে আমি সুস্থভাবে ফিরতে পারবো কিনা, একেবারে অক্ষত অবস্থায় ফিরতে পারবো কিনা। হাদিজুমান স্যার, আপনি যদি আমাকে একটি কথা বলেন যে আমরা একজন ড্রাইভার, একজন পুরো পরিবহন সেক্টরে যে ঈদ না শুধুমাত্র অন্য সময় আমরা দেখি যা আসলে তারা যে পরিমাণ কাজ করেন, আপনারা এই দুর্ঘটনায় আপনি এ ধরনের রিসার্চ করেছেন, তারা গাড়ি একটা মানুষ কতক্ষণ গাড়ি চালাতে পারে একটানা? জি, আসলে আন্তর্জাতিক মানদণ্ডে যেটা বলা হয়, একজন চালক, বিশেষ করে গণপরিবহনের চালক, সে একটানা 5 ঘন্টার বেশি চালাবে না। 5 ঘন্টার পরে তাকে ন্যূনতম 30 মিনিট বিশ্রাম নিতে হবে। দেখুন, আপনি শুনে খুশি হবেন, অতি সম্প্রতি আমরা কয়েক দফায় প্রধানমন্ত্রীর সাথে কিন্তু বসেছি এই বিষয়গুলো নিয়ে। প্রধানমন্ত্রী কিন্তু তিনি ভাবছেন, বিশেষ করে গণপরিবহনে যেহেতু আমাদের চালকদের একটা স্বল্পতা আছে, আপনাকে বাস্তবতা আসলে বুঝতে হবে। যেটা আমি বলছিলাম, আমাদের এটি চালকদের স্বল্পতা নাকি মালিক পক্ষ এক ধরনের বাধ্য করে? চালক তো বাংলাদেশে অন্তত পক্ষে যদি আপনি এটি হিসাব করে দেখেন, প্রচুর মানুষ বেকার অবস্থায় আছে এবং তারা যদি একটু ওয়েল পেইড হয়, তারা যদি একটি মানদণ্ড অনুযায়ী সব কিছু চলে,
অন্ততপক্ষে বাংলাদেশের তো লোকবলের অভাব হওয়ার কথা না কোনোভাবেই। এখন আসলে আমাদের নাকি আমাদের মানসিকতায় যে আমরা আসলে চালককে ওই তো ওর 12 ঘন্টায় গাড়ি চালাতে হবে, আমরা বাধ্য করি কিনা? না, জিনিসটা দেখেন, আমি বলি যে আসলে আমাদের এই পেশায় শিক্ষিত যারা আছে তারা এখনো ওইভাবে আগ্রহী না। আপনি উন্নত দেশগুলি, আপনি কয়টা দেশে আমি উদাহরণ দিয়েও যদি বলি, এমন আছে বিশেষ করে ভারী যানবাহনের যারা চালক, তাদের মাসিক বেতন এমন আছে 15 লক্ষ 20 লক্ষ। বিশেষ করে আপনি দেখবেন যত এক্সেল বেশি, যত লম্বা লম্বা আমরা ট্রাকগুলি দেখি, কাভার্ড ভ্যান, লরি, তাদের বেতন কিন্তু অনেক বেশি, কারণ এই যানবাহনগুলি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, আপনার পরিশ্রম দিতে হয় এবং সেইভাবে তারা কিন্তু পেইড হয়। কিন্তু আমাদের কাঠামো তো আসলে ওইভাবে এখনো তৈরি হয়নি। আমি যেটা বলছিলাম, আমাদের হিসাবও বলছে আসলে আমাদের পুরো বাংলাদেশে আপনি যদি গণপরিবহন দেখেন 70,000 বাস, কাভার্ড ভ্যান আছে প্রায় 2.5 লক্ষ। আন্তর্জাতিক মানদণ্ডে বলা হয় একটা ভারী যানবাহনের পেছনে আপনার ন্যূনতম 1.5 জন চালক থাকতে হবে। হিসাবটা কিন্তু এরকম। সেই হিসাবে আমাদের এই মুহূর্তে প্রায় 3 লক্ষ চালকের একটা ঘাটতি আছে। 3 লক্ষ। তাহলে এই যে 3 লক্ষ চালকের ঘাটতি, তাহলে চালাচ্ছে কারা? সেই 3 লক্ষ চালক দক্ষ কিনা সেটিরই তো কিন্তু, কারণ সেটারও আমাদের মতো কোন দেশে মানে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার মতো সহজ কোনো বিষয় বোধহয় পৃথিবীর আর কোথাও নাই। একেবারেই সঠিক কথা বলেছেন। আসলে যেভাবে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয় এটা আসলে অনেকটা প্রহসন আমি বলবো। আপনাকে একটা 4 দেওয়ালের মধ্যে জিগজ্যাগ টেস্ট আর র্যাম টেস্ট করে আপনাকে দক্ষতার একটা সনদ দিয়ে ফেলছে, যেখানে উন্নত দেশে আসলে আপনাকে রোড টেস্টে যেতে হয়। আর আমরা করছি ফিল্ড টেস্ট, ফিল্ডের মধ্যে আপনি গড়াগড়ি হামাগুড়ি দিচ্ছেন, দিয়ে আপনাকে লাইসেন্সটা দেওয়া। সেটাও করতে হয় না? সেটাও করতে হয় না, এক্স্যাক্টলি। তো আপনি টাকা দিলে আপনার বাসা পর্যন্ত লাইসেন্স চলে আসবে। এই জায়গাগুলিতে পরিবর্তন অবশ্যই লাগবে, কিন্তু আসলে আমাদের চালক তৈরির ক্ষেত্রেও আমি মনে করি যে সরকারের, যেমন আপনি জানেন বিআরটিসি থেকে বিভিন্ন সময় প্রকল্পের মাধ্যমে ট্রেনিং দেওয়া হয়, কিন্তু আসলে প্রাইভেট সেক্টরে যারা ওনার আছে তাদেরকে আসলে এগিয়ে আসতে হবে। চালকের যদি সংকট থাকে, বিশেষ করে ঈদের সময় আমরা দেখেছি এমনও চালক আছে যে প্রায় 48 ঘন্টা স্টিয়ারিংয়ে বসে থাকবে। এটা আসলে ভুতুরে চালক ছাড়া সম্ভব না। 48 ঘন্টা স্টিয়ারিংয়ে বসে থাকা, এই যে যানজট, 94টা স্পট ঘোষণা করা হয়েছে ঝুঁকিপূর্ণ, যানজট তৈরি হবে, আগে থেকেই কিন্তু ওয়ার্নিং দেওয়া হচ্ছে। এর বাইরে অনেক জায়গায় যানজট তৈরি হবে, যেহেতু পশুর হাট, যদিও সরকারের পক্ষ থেকে বলা। আপনাদের কি কোনো গবেষণা আছে যে মানে চালক ঘুমিয়ে পড়েছে বা ঝিমুনিতে পড়েছে এই কারণে বাংলাদেশে কত দুর্ঘটনা ঘটে? আমি আপনাকে একটা তথ্য দেই। অনেক সময় দুর্ঘটনা হলে আমরা যে কথাটা বলি চালক ওভার স্পিডিং করছিল, এটা কিন্তু সবসময় সঠিক না। আপনি যে কথাটা বলছেন, আমরা অতি সম্প্রতি কিছু দুর্ঘটনার ইনভেস্টিগেশন করতে গিয়ে জিপিএসের ডাটা যখন দেখেছি, দেখা যাচ্ছে আসলে চালক যে মুহূর্তে দুর্ঘটনা হয়েছে তিনি কিন্তু ওভার স্পিডিংয়ে ছিলেন না। আপনার সড়কের গতিসীমা যদি 80 থাকে, এমনও হয়েছে তার গতি ছিল তখন 70 কিলোমিটার প্রতি ঘন্টায়। তার মানে ওভার স্পিডিংয়ে কিন্তু দুর্ঘটনাটা হয়নি। কিন্তু আপনি দেখবেন ঢালাওভাবে দুর্ঘটনা হলে আমরা বলি চালকের মাত্রাতিরিক্ত গতিতে পরিবহন চালাচ্ছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেছে। তার মানে উনি ওই সময় আসলে ক্লান্ত, পরিশ্রান্ত হয়ে, এবং বড় কথা হচ্ছে অনেকে নেশাগ্রস্ত থাকে, নিজেকে জাগ্রত রাখার জন্য মাদক সেবন করে চালানোর চেষ্টা করেন। আমি যেটা বলবো, 48 ঘন্টা স্টিয়ারিংয়ে বসে থাকা এটা আসলে মানুষের পক্ষে সম্ভব না। কিন্তু যেহেতু চালকের একটা সংকট আছে, এটা বাস্তবতা। 3 লক্ষ চালকের এখানে ঘাটতি আছে, যে পরিমাণ আমার ভারী যানবাহন সড়কে চলে। তো তারা মাদক সেবন করে নিজেকে জাগ্রত রাখার চেষ্টা করছে, এবং এটা হলো সবচেয়ে বড় ঝুঁকি। আপনি যখন মাদক সেবন করছেন তখন সড়কের কোনো ঝুঁকিকে আর ঝুঁকি মনে হয় না, ঝুঁকিকে ঝুঁকি না মনে করা আসলে সবচেয়ে বড় ঝুঁকি। জিপিএসের ডাটা দেখে আমি এই কথাটা এই জন্য আনলাম, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ইতিমধ্যে একটা নির্দেশনা দিয়েছেন, আমাদের সমস্ত গণপরিবহন ভারী যানবাহনে জিপিএস বসবে, কারণ ফিটনেসের জন্য প্রত্যেকটা যানবাহন, যে সাইফুল ভাই যেভাবে বলছিল, প্রতি বছর কিন্তু ফিটনেসে বিআরটিতে যায়। জিপিএস যদি না থাকে ফিটনেস কিন্তু আর দেওয়া হবে না। এবং জিপিএসের দাম কিন্তু খুব বেশি না, 500 টাকা হলে এখন জিপিএস পাওয়া যায়। সুবিধা হলো আপনি প্রত্যেকটা গাড়ির টাইম স্ট্যাম্প অনুযায়ী আপনি তাকে পর্যবেক্ষণ করতে পারবেন, তার গতি কোথায় ছিল, কোথায় সে থেমেছিল, তার গতি কত ছিল, সমস্ত ইনফরমেশন আপনার কাছে থাকবে। এই যে তথ্য নির্ভর যখন থাকবে, তখন আপনার আসলে দুর্ঘটনার প্রকৃত কারণগুলি চিহ্নিত করতে পারবেন। নাহলে ঢালাওভাবে আমরা যে কথাগুলি বলে কিন্তু আসলে দুর্ঘটনা কমানো যাচ্ছে না, কমানো যাবেও না। আপনাকে তো রুট কজ ফাইন্ডিং করতে হবে। তো সেক্ষেত্রে জিপিএসের একটা বিষয় এসেছে, এবং একই সাথে সমস্ত মহাসড়কে যে সিসিটিভিগুলি বসানো আছে, আমরা গত পরশুদিনই মন্ত্রণালয়ে একটা মিটিং করেছি, সমস্ত সিসিটিভি মহাসড়কে যেগুলো রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট বসিয়েছে, কিছু হাইওয়ে পুলিশ বসিয়েছে, কিছু ডিএমপি বসিয়েছে, এটা একটা ইউনিফাইড প্ল্যাটফর্মে আনা হচ্ছে, যাতে করে রিসোর্সগুলি শেয়ারিং করে আমরা যেন 24 ঘন্টা 7 দিন 365 দিন সড়কে মনিটরিংটা করতে পারি, যে কেউ ওভার স্পিডিং করছে কিনা, ওভারলোডিং করছে কিনা। আমাদের বেশিরভাগ সড়কে সিসিটিভি থাকলেও সেই সিসিটিভির উৎস কোথায় আমি রিপোর্টিং করতে গিয়ে দেখেছি, ওই ফুটেজ কোথায় পাওয়া যাবে
এবং সেটি কিন্তু মানে এই রুটটা আর খুঁজে পাওয়া যায় না, এবং বেশিরভাগ ক্ষেত্রেই এটি একটি প্রকল্পের অনুযায়ী চলে এবং প্রকল্প তারপরে শেষ। সেটি প্রকল্প শেষ, ওটি অকেজো হয়ে পড়ে থাকে। আমরা শুধু একটা খোলস দেখি সিসিটিভির। এই জায়গাগুলিতে কিছু পরিবর্তন আসছে, আমি সেটাই বলতে চাচ্ছি। সেটা আসছে। সাইফুল আলম, আপনারা আসলে চালকদের বিষয়ে, এই যে আপনার লক্ষ লক্ষ টাকার গাড়ি কেনেন, অনেক মানে আপনার একটি সম্পদ একজনের হাতে তুলে দেন, এবং সেটি আপনিও নিশ্চয়ই চান বা আপনারা যারা মালিকরা আছেন যে এটি নিরাপদে আপনার কাছে ফিরবে, সেটি আপনাদেরও প্রত্যাশা থাকে কোনো দুর্ঘটনা না হোক। কিন্তু এটি কি আসলে ভাবা হয় যে চালকরা আসলে, একজন চালক কয় ঘন্টা চালাবেন? আমরা এমনও দেখি ঈদের সময় 12-14 ঘন্টা বা তারও বেশি সময় ধরে যিনি গেলেন তিনি আবার ওই গাড়িটা নিয়ে কিন্তু ঢাকায় ফেরেন, ওখানে বদলি হয় না। আপনার কথা আমার শুনতে কষ্ট হচ্ছে। আমি অনুমান ভিত্তিক বলছি, চালকদের তাদের যে কর্ম ঘন্টা বা সময়, এটা অবশ্যই নির্ধারিত থাকা এবং এটাকে যথাযথভাবে মেনে চলা উচিত। কখনো দেখা যায় যে এই রাস্তা খারাপ অথবা যানজটের কারণে তার যে সময় লাগা উচিত দূরত্বে পৌঁছানো, বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। তার চাইতে অধিক সময় লেগে যায়। এতে করেও তার কিন্তু সেই নির্ধারিত সময়ের চাইতে বেশি সময় লেগে যায়। আর আমরা সাধারণত চালকদেরকে অধিক ঘন্টা চালানোর পক্ষে নয়, এবং এই বিষয়গুলিকে কিন্তু আমরা এখন বেশ নজরে নিয়েছি। আর এই সমস্যাগুলি মূলত এই ধরেন, আমি একটু পিছনে যাই, যে কথাটা বারবার আসছিল, লক্কর গাড়ি, ফিটনেসবিহীন গাড়ি এবং অগোছালোভাবে সড়কে চলা, এটা বিগত এই 16 বছরে অনেক অংশে এটা বেড়েছে। আপনি অবাক হবেন শুনলে, সবচেয়ে বড় বিশৃঙ্খলার বিষয় হলো শহরতলিতে, যেটা মুজাম্মেল সাহেব বলতে চাইলো যে বিশৃঙ্খলতা, উনি হয়তো বলতে গিয়ে পুরোটা বলেননি, যে এর মূল কারণটা হলো মালিক গাড়ি চালাবেন, চালক তার নির্দিষ্ট বেতনে এবং নিয়মের মাধ্যমে সে গাড়ি পরিচালনা করবেন, গাড়ি ড্রাইভ করবেন বা চালাবেন। সেক্ষেত্রে কিন্তু চালকদেরকে কন্ট্রাক্টে দিয়ে দেওয়া হয়েছে, এন্ড অফ দা ডে তুমি আমাকে এত ফিক্সড অ্যামাউন্ট দিবে এবং বাকি তোমাদের যারা স্টাফ আছো তোমরা নিবে। এইভাবে তো কোনো ব্যবস্থাপনা হতে পারে না, এটা কখনো ছিল না। এই 16-17 বছর এটা ডেভেলপ করেছে, অর্থাৎ বেহাল। এবং এই চালক, হেল্পার এবং ড্রাইভার, এই তিনজন মিলে সকালবেলা অভিযানে নামে। তারা কোনো ট্রাফিক মানছে না, তারা কোনো সেবার কথা চিন্তা করছে না, তারা আনহেলদি কম্পিটিশন করতেছে, এবং তারা এই গাড়িগুলিকে বিশৃঙ্খল করে যানজট, দুর্ঘটনা, এমনকি মধ্যখানে দুই গাড়িতে আনহেলদি কম্পিটিশন করতে গিয়ে মানুষ পিষে মারার মতো ঘটনাও ঘটেছে। তাই বলতে চাচ্ছি যে এটাকে ঢেলে সাজাতে হবে, রোডকে রেশনালাইজ করতে হবে এবং ফ্রাঞ্চাইজ করতে হবে। এর সেক্ষেত্রে আপনাদের উদ্যোগটা কি? আপনারা কি কোনো উদ্যোগ নিয়েছেন মালিক পক্ষ? আপনারা কি কোনো উদ্যোগ নিয়েছেন মালিক পক্ষ সেক্ষেত্রে? কিন্তু অবশ্যই নির্ধারিত থাকতে হবে। এবং পূর্ববর্তী বক্তা যেটা বললেন, যে মূল সমস্যা হলো চালকের প্রপারলি ইনস্টিটিউশনালি তাদেরকে প্রোডাকশনে আসা, তাদেরকে যে এই পেশায় আসা, এটা কিন্তু খুব স্লো। এবং যতই ঢাক ঢোকল পিটানো হোক না কেন, চালকদের স্বাস্থ্য পরীক্ষা, চালকদের প্রপার ট্রেনিং এবং তাদের যে সুযোগ সুবিধা থাকা প্রয়োজন। এবং আপনি অবাক হবেন, দূরপাল্লার চালকদের জন্য সকল জায়গায় কিন্তু তার যদি প্রাকৃতিক প্রয়োজনে তার এক জায়গায় দাঁড়াতে হয়, এই জায়গাটা কিন্তু নির্দিষ্টকরণ বা সেই সুযোগ সুবিধা সম্পন্ন নেই। এগুলি আরো ব্যাপকভাবে হতে হবে, চালক, যাত্রী সকলের জন্যই। দূরপাল্লায় যাচ্ছে সে 5-7 ঘন্টা হয়ে যাচ্ছে, সে কিন্তু নির্দিষ্ট কোনো বিশ্রাম বা তার প্রয়োজনীয় কাজের জন্য সে কিন্তু সেই ফ্যাসিলিটিটা পাচ্ছে না। আর চালকদেরকে অবশ্যই আপনি যথার্থভাবে দক্ষ করতে হবে ট্রেনিং এর মাধ্যমে, এবং প্রতি বছর ম্যান্ডেটরি তাদেরকে একটা আপনার রিফ্রেশ ক্লাস থাকতে হবে, বছরে একবার হোক, 6 মাসে হোক। সে আসবে, একটা লেকচার শুনবে, সবকিছু জানার পরও তার স্বাভাবিক একটা স্বাস্থ্য পরীক্ষা হবে, ফিটনেস কি আছে তার, আপনার ব্লাড থেকে শুরু করে চক্ষু পরীক্ষা থেকে শুরু করে তার। আপনারা কি এ বিষয়ে কি কোনো ধরনের কোনো উদ্যোগ নিয়েছেন? আপনি অনেক মানে খুবই সুন্দর প্রস্তাবনার কথাই বলেছেন আর কি। একটি
উন্নত দেশে এগুলো যেগুলো আমরা ফলো করতে দেখছি, সেগুলো কি মানে আপনারা কি করছেন? মালিক পক্ষ এখানে একটি বড় স্টেক হোল্ডার, তা আপনাদের দিক থেকে আপনারা কি উদ্যোগ নিচ্ছেন? আমাদের পক্ষ থেকে আমরা চাচ্ছি যে ইনস্টিটিউশন যদি আমরা যদি ড্রাইভিং ইনস্টিটিউশন আমরা নিজেরা নিতে পারি, আমরা এই চিন্তা করতেছি প্রতি জেলায় প্রতি বিভাগে, এবং আমাদের মালিকদেরকে সম্পৃক্ত করে। কারণ আমরা কিন্তু লাভের কথা চিন্তা করব না, আমরা চিন্তা করব যে ভালো ড্রাইভার আমরা তৈরি করি। এবং আমার আচ্ছা, সাইফুল আলম বোধহয় একটু যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। আমি মোজাম্মেল হক আপনার কাছে যাই যে আপনারা এই যে প্রতি বছর এই ঈদের, আশা করি যে এবারও আপনারা একটা প্রেস কনফারেন্স করবেন, 2 ঈদেই আপনারা একটা বড় করে প্রেস কনফারেন্স করেন এবং সেখানে যাত্রীদের হয়রানির কথাগুলো তুলে ধরেন। এবং এই জায়গাগুলোতে আপনি বললেন যে কিছু কিছু জায়গায় আপনারা পরিবর্তন দেখছেন, কিন্তু সেটি খুব বেশি আশা জায়গা নিয়ে কিনা। এবং আমরা বিশেষ করে দেখি যে সরকার সরাসরি যেখানে ইনভলভ আছেন, বাংলাদেশ রেলওয়েতে ছাদে ওঠা বন্ধ করা তো গেল না। আচ্ছা, আমি আগে আপনার ওই প্রশ্নের উত্তরটা আংশিক দেই, তারপরে ট্রেনের দিকে যাচ্ছি। আসলে আমরা এই যে আপনাদের প্রচেষ্টা, আপনাদের মানে গণমাধ্যম সম্মিলিতভাবে গণমাধ্যমের প্রচেষ্টা, সুশীল সমাজের প্রচেষ্টা, আমরা যারা নাগরিক অধিকার কর্মী আমাদের প্রচেষ্টা, এই চাপগুলোকে আমরা দেখি সরকার যখন আমলে নেয় তখন তারা চেষ্টা করেন কিছু ইতিবাচক কাজ করবার জন্য, কিন্তু একটা জায়গায় হোঁচট খাচ্ছে। সেটা হলো যে আসলে আমাদের পরিবহন সেক্টরটা পরিচালনা করছেন কিছু আমলা, যিনি গতকাল ছিলেন রেল মন্ত্রণালয়ের সচিব, তাকে আজকে সড়ক মন্ত্রণালয়ের সচিব বানানো হয়েছে। আবার মৎস্য মন্ত্রণালয়ের মহাপরিচালককে বিআরটিএর চেয়ারম্যান বানানো হয়েছে। আবার বিআরটিএর চেয়ারম্যানকে আবার ট্রান্সফার করে আমরা দেখলাম ওই যে খাদ্যের ডিজি বানানো হয়েছে। আচ্ছা, এই বাংলাদেশের আমলারা তো পাট মন্ত্রণালয় থেকে গিয়ে বিমানও চালাতে পারে, এই ভদ্রলোকের আসলে পরিবহন সংক্রান্ত সম্যক ধারণা না থাকবার ফলে উনি এই চেয়ারে বসে উনি যে কাজটি করবার কথা ওই কাজটি ঠিকমতো করতে পারছেন না। এই জায়গাতে যেটি হচ্ছে, মালিকরা তাদেরকে একটা চাপে রাখেন। এখন মালিকরা যেরকম নির্দেশনা দেয়, কারণ মালিকরা সবসময়ই মন্ত্রীর খুব কাছের আস্থাভাজন লোক হয়ে যায় এবং খুব বিশ্বস্ত লোক হয়ে যায় এবং দলীয় লোক হয়ে যায়। ফলে মালিক এবং সরকার যখন একাকার হয়ে যায়, মালিকরা যাই বলেন ওইটাকেই তারা নির্দেশনা হিসেবে মনে করেন। আসলে পরিবহন পরিচালনার যে টেকনিক্যাল জ্ঞান না থাকবার কারণে এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখি সরকারের সদিচ্ছা থাকবার পরেও কোনো সময় একটা সরকারের সদিচ্ছা, কার সদিচ্ছা? সরকারের সদিচ্ছা তো ধরেন কি মন্ত্রীর সদিচ্ছা, প্রধানমন্ত্রীর সদিচ্ছা। সরকার তো সবাই মিলে একটা, আমরা সবাই মিলে যদি সরকার চেষ্টা করেন যে একটা সলিউশনের জায়গায় পৌঁছাবে, তখন কিন্তু এই জায়গাগুলোতে হোঁচট খায়। এখানে সম্যক জ্ঞান বুদ্ধি কেউ দিতে পারে না। ইতিমধ্যে আমরা একটা ভালো জিনিস দেখতে পাচ্ছি, যেটা গত 20 বছর আমরা দেখিনি। সেটা হলো যে ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সরাসরি বুয়েটের লোকজনের সাথে বসতেছেন, মালিকদের সাথে নয়, এবং এই যে বিআরটিএর লোকজনের সাথে নয়, আমলাদের সাথে নয়। এই জিনিসটা আমার কাছে আমাকে খুব কিন্তু ভাবাচ্ছে। অর্থাৎ টেকনিক্যাল যারা জ্ঞান দিতে পারবেন, যারা বিষয়টা বুঝেন, যারা এই জিনিসটা বোঝেন, সলিউশনের জায়গায় যেখানে পৌঁছতে পারে। আচ্ছা, ট্রেনের ছাদের যে প্রশ্নটি আপনি করেছিলেন, ট্রেনের ছাদে আসলে আপনি কিভাবে করবেন? আমাদের শিল্পগণ যে এলাকাগুলো, আমি যদি বলি গাজীপুর থেকে আমরা 40 লাখ পরিবহন এই যে পোশাক শ্রমিক আছে, নারায়ণগঞ্জে আসেন, নারায়ণগঞ্জে আমার 22 লাখ শিল্পগণ এলাকা থেকে লোকজন উঠে যায়। আর দেখুন, সরকারের পরিকল্পনায় তো এগুলো নাই। গাজীপুরে আছে, নারায়ণগঞ্জে আছে, বা আপনি যদি বলেন কুমিল্লায় আছে, চট্টগ্রামে আছে, যে সমস্ত ইপিজেড বা শ্রমগণ এলাকা, এখানে কিন্তু কোনো গাড়ির ব্যবস্থা নেই। এই শ্রমিকরা পায়ে হেঁটে, হাতে হেঁটে যে কোনোভাবে যাইয়া কোনো রকমের রেল স্টেশন পর্যন্ত পৌঁছালে সে তো বাসও পাচ্ছে না, তার জন্য বরাদ্দ কিছু নেই, তাকে চাঁদে উঠতে হবে। এখন আপনি ওখানে কোনোভাবে টাকাতে পারবেন না। রেলে আমরা দেখি কমলাপুরে বাস থেরাপি দেওয়া হয়েছে, অর্থাৎ বাসের এমনভাবে করা হয়েছে আপনি কোনোভাবে ঢুকতে পারবেন না। কিন্তু আপনার ট্রেনটা যখন যাচ্ছে দেখবেন ছাদের উপরে
এত আইন, এত বিধিবিধান থাকবার পরেও কিন্তু ছাদের উপরে মানে বাস্তবতাটা তাই বলে না যে তাই, আসলে। থাকার কারণে। আমরা আরো একটি বিরতিতে যাচ্ছি এবং বিরতির পরে আবার খুব অল্প সময়ের মধ্যে ফিরে আসবো, সবাই সাথে থাকবেন। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকএস সেন্সেশন ওয়াটার ক্লজেট। আবারও স্বাগত জানাচ্ছি কঠিন কথা সহজে অনুষ্ঠানে। আমরা প্রথম সাইফুল আলম, আপনার কাছে যাচ্ছি। আপনি অনেক সুন্দর কিছু প্রস্তাবনার কথা বলেছেন। আগামী ঈদে কি আমরা একটু প্রত্যাশা করতে পারি যে আপনাদের এই প্রস্তাবনাগুলো নিয়ে কাজ করে আমরা এবার বা এখন যে পরিস্থিতি দেখছি ব্যবস্থাপনা, তার একটু উন্নততর সংস্করণ দেখতে পাবো? সরি, আমি আপনার কথা শুনতে পাইনি। আমি যেটি হলো যে আগামী ঈদে আমরা কি আপনারা যেই প্রস্তাবনার কথা বলছিলেন সেই প্রস্তাবনাগুলো কি আগামী ঈদের মধ্যে বাস্তবায়ন করে এখনকার চেয়ে একটি সুন্দর আরো একটি ভালো ব্যবস্থাপনা দেখতে পাবো এই এক বছরের মধ্যে আমরা? অবশ্যই ইনশাল্লাহ আশা রাখি এবং এই আশা নিয়ে আমরা কাজ করছি। আর মোজাম্মেল সাহেব যে কথা বললেন যে বাধাগ্রস্ত হয় সরকারের সাথে মালিক সমিতির বা অ্যাসোসিয়েশনের সখ্যতা হয়ে যায় বা সরকার নেগোসিয়েশন করে, ওই পথের চিন্তার লোক আমরা নই। অতীতে হয়তোবা দেখেছেন বা ছিল। আমরা চাচ্ছি সরকার মানে রাষ্ট্রের সকল জনগণের জন্য সরকার। আর আমরা এই পরিবহন ব্যবস্থাপনা, এটা আমাদের ব্যবসা প্লাস আমাদের নৈতিক দায়িত্ব রয়ে গেছে, কর্তব্যবোধ রয়ে গেছে। এবং তার থেকে আমরা সর্বপ্রথম, আমি একজন দেশের নাগরিক, তারপর আমি ব্যবসায়ী, যে যেখানে আছি না কেন, দেশ আমাদের সবার উপরে এবং সবার আগে। সেই চেতনায় ইনশাল্লাহ যা যা করা দরকার, আমি বলেছিলাম যে আমরা অনেক জঞ্জাট তৈরি হয়ে আছে, এগুলিকে দূর করে ভালো কিছুর জন্য কিন্তু এগোতে হচ্ছে। যার জন্য যদি একটি প্রক্রিয়া চলমান থাকতো যে ভালো মন্দ ভালো কাজ হচ্ছিল, তার মধ্যে আরো ভালো কিছু করা, সংযোগ করা, তা কিন্তু নেই। আপনাকে আমি একেবারে সর্বশেষ প্রশ্ন করতে চাচ্ছি, 30 সেকেন্ডে জবাব দেবেন, যে মহাসড়কে ইজি বাইক অটোরিকশার দৌরাত্ম্য কমানোর জন্য আপনারা কোনো শক্ত অবস্থান নেবেন কিনা? কারণ আপনাদের মূল্যবান গাড়িগুলো যখন এদের কারণে দুর্ঘটনার শিকার হচ্ছে এবং বড় দুর্ঘটনা হচ্ছে, তখন কিন্তু আপনারা অনেক মানে ক্ষতিগ্রস্ত সবাই হন। কিন্তু এটি বন্ধ করার জন্য আসলে আপনাদের কিন্তু একটি শক্ত রোল প্লে করার আছে বলে মনে করেন কিনা, এবং সেটা করবেন কিনা? আমাদের রোল বলতে গেলে আমরা সোচ্চার এবং শক্তভাবে সরকারকে আবেদন করেছি, বলতেছি, দাবি করেছি। আর যদি তার চেয়ে শক্ত বলেন, তাহলে আমরা যদি এর প্রতিবাদে ধর্মঘট বা আমরা যদি আমাদের গাড়ি বন্ধ রাখি, জনদুর্ভোগ বাড়বে। এটা রাষ্ট্রের এবং জনপ্রতিনিধি যারা আছেন তাদের দায়িত্ব, রাষ্ট্রের ক্ষমতায় যারা আছেন এবং জনগণের কাছে যারা দায়বদ্ধ। আমরা এক্ষেত্রে যদি সরকারের দায়িত্ব আমরা করতে যাই, তাহলে এটা বিশৃঙ্খল হবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। স্যার, আপনার কাছ থেকে আমার জানার যে ইজি বাইক এই দুর্ঘটনার যদি আপনারা পরিসংখ্যান করছেন, দেখেছেন, এবং যারা এই মহাসড়কে ড্রাইভিংও করে বা এখনকার যে বাস্তবতা আছে আর কি, এটি কি আর নিয়ন্ত্রণ করা সম্ভব, বা আদৌ আমরা এটি এমন জায়গায় নিয়ে গেছি কিনা যে এটি আসলে আর আমাদের কারোর নিয়ন্ত্রণই নেই? কারণ এটি বন্ধ করতে গেলে আবার এক পক্ষ হায় উতাস শুরু করে দেয়, আহা তাদের কি হবে। আবার যখন অ্যাক্সিডেন্ট হয় সেই একই ব্যক্তি আবার বলে এদের কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে। মানে আমরা সবাই কিন্তু একটা দ্বৈত রোল প্লে করছি। আমি গণমাধ্যম হিসেবেও এই দায়টা নিচ্ছি। আমি অনেক গণমাধ্যমকে দেখেছি যখন ইজি বাইক এদেরকে উপরে যখন সরকার একটু কঠিন হয়, তখন আবার আমাদের রিপোর্টিংয়ের ভাষা পরিবর্তন হয়ে যায়। মানে আপনি কি মনে করছেন যে আমরা কি আসলে ওই সময়টা হারিয়ে ফেলেছি? হ্যাঁ, দেখুন, আমি প্রথমেই বলি আসলে ইজি বাইক বা অটোরিকশা এটা নিয়ে সবসময় আসলে রাজনীতি হয়েছে। আমি মনে করি না যে সরকারের পক্ষ থেকে অতীতে এটা আসলে নিয়ন্ত্রণের চেষ্টা হয়েছে, বরং বলবো রাজনীতি হয়েছে। যখন আপনি সংখ্যাতাত্ত্বিক বাড়তে দিয়েছেন, আবার বলেন আজকে রাত্রেই সব বন্ধ হয়ে যাবে, বুঝতে হবে আসলে এটা বন্ধ করার জন্য না, বরং এটা নিয়ে আপনি রাজনীতি করছেন। তো সেই জায়গাটাই সবসময় হয়েছে। এখন আসলে আমি যেটা বলবো যে অঙ্কটা অনেক জটিল হয়ে গেছে। বাংলাদেশে আমার ধারণা 70-80 লক্ষ
যদিও প্রকৃত সংখ্যা বলাটা অনেক কঠিন, কারণ এটা তো অনিবন্ধিত। বাংলাদেশের কথা বলছেন আপনি? ঢাকা শহরে কত ঢাকা আছে? শহরে 20 থেকে 25 লক্ষ অটোরিকশা না, আছে। তার চেয়েও বেশি আছে এখন, মানে যদি ধারণার কথা বলেন, এটা আমরা কারণ ধারণা থেকে অলিতে বলছি। গলিতে এখন মানে চলা যাচ্ছে না, চলা মানুষ যাচ্ছে না, হাঁটতেও চলা পারছে যাচ্ছে না। না। দেখেন আমরা দেখেন, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমরা ধীরে এবং ধীরে- তারা সবচেয়ে আইন অমান্য করে, উল্টো পথে গাড়ি অন্যরা যেমন চালায় সেটা ঠিক আছে, কিন্তু তারা অনিয়ন্ত্রিতভাবে তাদের জন্য কোনো, এমনকি আমরা ওই দিন রিপোর্ট করেছি, আমাদের টিভি চ্যানেল রিপোর্ট করেছি, এআই ক্যামেরা লাগানোর পরে ঢাকা শহরের সমস্ত মোটরযান যেখানে থেমে যাচ্ছে সেখানে থামছে না শুধু অটোরিকশা, কারণ তার কোনো লাইসেন্স নাই, তার কোনো কিছু নাই, সে চলে Right, যাচ্ছে। সে খুব ভালো মতনই জানে যে এআই লেন্সে আপনি তাকে ধরতে পারবেন না, কেননা তার নিবন্ধন নাই এবং নাম্বার প্লেটও নাই, সেটা খুব ভালো মতনই জানে। এবং আমাদের প্রচলিত আইনেও তাকে ধরতে পারবেন না, তাকে মামলা দেবে কোন ধারায়, তো এগুলো সে খুব ভালো মতনই জানে। কিন্তু আমি যে জায়গাটা বলবো, আসলে কিছু কিছু ক্ষেত্রে সরকারকে অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে হবে। আপনি রাতারাতি যেমন বন্ধ করতে পারবেন না, এটা যেমন সত্য, কিন্তু একই সাথে এটাকে রিভার্স গিয়ারে এটাকে ধীরে ধীরে কমিয়ে আনতে হবে, সেটাও সত্য, এবং সেটা করা সম্ভব। দুঃখজনক যে আমরা কিন্তু প্রায় 2 বছর বা 2.5 বছর ধরে শুনছি যে আপনার অটোরিকশা নিয়ন্ত্রণে একটা নীতিমালা তৈরি হচ্ছে। এটা নীতিমালা কিন্তু তৈরি হয়ে গেছে। আবার একই সাথে বুয়েট অটোরিকশা নামানোর জন্য প্রকল্প নিয়ে না, এটা হলো জিনিসটা হচ্ছে, যেহেতু অটোরিকশার কোনো নীতিমালা ছিল না, ফলে আমাদের যে লোকাল গ্যারেজগুলিতে যারা টেকনিশিয়ান আছে বা মিস্ত্রি, আমরা বাংলা ভাষায় বলি মিস্ত্রি আছে, তারা তাদের মতন এই অটোরিকশাগুলি তৈরি করেছে। এত সংস্করণ, কোনোটার পেট মোটা, কোনোটার পেট চিকন, কোনোটা লম্বা, তো এটা সড়কে চরম বিশৃঙ্খলা তৈরি করছে, এ বিষয়ে কোনো সন্দেহ রাখার অবকাশ নাই। সেখানে আসলে আপনার স্ট্যান্ডার্ড একটা জায়গায় তো যেতে হবে। সে বুয়েট মূলত স্ট্যান্ডার্ড মডেলটা দিয়েছে, বুয়েট তো আর প্রোডাকশন করবে না, এই মডেলের আঙ্গিকে কোনো না কোনো যারা ইন্ডাস্ট্রি আছে তারা এইভাবে তৈরি করে এটাকে একটা শৃঙ্খলা আনতে হবে। তবে একই সাথে যারা আসলে নেমে গেছে, যারা ওই স্ট্যান্ডার্ডটাকে ফলো করতে পারবে না, তাদের সড়ক থেকে আমাকে ফেজ আউট করতে হবে। আমি যেটা বললাম, অজনপ্রিয় সিদ্ধান্ত আপনাকে কিছু ক্ষেত্রে নিতে হবে। সড়কে আসলে কেউ চলতে পারছে না, আমি বলবো যারা বৈধ যানবাহনের মালিক, যারা রোড ট্যাক্স দেয়, যারা ফিটনেসের জন্য প্রতি বছর ট্যাক্স দিচ্ছে, তারা সড়কে চলতে গিয়ে অনেক সময় কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে নিজের আত্মরক্ষার জন্য এই অটোরিকশার কারণে। কিন্তু এআই ক্যামেরা কিন্তু ধরে ফেলবে আপনি যাওয়ার কথা ডানে বামে চেপে আসছেন, কিন্তু আপনি চেপে আসছেন আপনার আত্মরক্ষার জন্য, এই অটোরিকশা থেকে বাঁচার জন্য, কিন্তু আপনি কিন্তু তখন মামলাটা খেয়ে যাবেন। তো আপনার প্রতি কিন্তু অবিচার হবে। এই জন্য আমরা বারবারই বলছি যে কাজটা ধীরে ধীরে করতে হবে, কিন্তু শুরু করতে হবে। আমরা যে প্রস্তাবনা দিয়েছি, অন্তত যে মূল যে সড়কগুলি, ঢাকা শহরে কিন্তু 5টা আমার মূল করিডোর আছে, এই মূল করিডোরে যেখানে ডিজিটাল আমাদের সিগন্যাল বসছে, এআই ক্যামেরা বসছে, প্রথমে আপনি এই মূল সড়ক থেকে তাদেরকে নিয়ন্ত্রণ করেন, তারপরে ধীরে ধীরে আপনি শাখা সড়কে নিয়ে গেলেন, সেখানে যে আপনাকে সংখ্যা আবার নিয়ন্ত্রণ করতে হবে। অটোরিকশা একা তো আর সড়কে চলে না, ঢাকা শহরে 22 সংস্করণের যানবাহন চলে, এবং অটোরিকশার মধ্যে এখন আমার ধারণা 50 সংস্করণের অটোরিকশাই আছে। হ্যাঁ। তাহলে এখন আপনাকে এটাকে তো একটা স্ট্যান্ডার্ডে আনতে হবে। আমাদের চিন্তা সব ঢাকা নিয়ে, আমি শুধু ঢাকার কথা বলছি না, না, এরা তো মূল সড়কে পুরো বাংলাদেশে ছড়িয়ে গেছে। শুনেন, এটা তো ক্যান্সার। কোন জেলা শহর আপনি পাবেন বাকি নাই। যেই জেলা শহরে এখন কি মানুষ হেঁটে চলতে পারে, কোন জেলা শহরে আমি কুমিল্লা থেকে শুরু করে আপনি অন্যান্য যে বিভাগীয় শহরগুলোতে আছে, এগুলো কোনো শৃঙ্খলার মধ্যে নাই, এবং কেউ এরা ট্রাফিক রুল মানে না। সেটাই কারণ হচ্ছে কি, এটা এত সহজ একটা বাহন হয়ে গেছে। আপনি আজকে রাতে একটা অটোরিকশা কিনে কালকে নেমে যাচ্ছেন, কোনো কাগজপত্র, কোনো ড্রাইভিং লাইসেন্স, কোনো প্রশিক্ষণ কিছু লাগে না। এবং আপনি যেটা বলছেন নিয়ন্ত্রণের কথা, আসলে অঙ্কটা অনেক জটিল, কেননা এটা শুধু জীবিকার জন্য একটা বাহন না। এই অটোরিকশার পিছনে অনেকগুলি শক্তির বলয় দাঁড়িয়ে গেছে। যারা ইম্পোর্ট করছে তারা একটা গোষ্ঠী আছে, যারা এই যে ওয়ার্কশপ আছে তাদের সেখানে কর্মসংস্থান হয়েছে, সেখানে একটা গোষ্ঠী আছে, ব্যাটারির একটা হিউজ ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, এবং সবচেয়ে বড় কথা যার কাছে কালো টাকা আছে সে বিনিয়োগ করছে। এটা চলাচল নিয়ে আবার নানা ধরনের মানে অবৈধ ব্যবসাও আছে, চাঁদাবাজি আছে, এক্সটর্শন হচ্ছে, সেটা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থেকে শুরু করে একটা বড় চেইনও আছে, এটা অনেক কঠিন এখন। আপনি কি মনে করেন মোজাম্মেল? দেখুন, এটা আপনি কি আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করেছি অটোরিকশার, কিন্তু আমাদের অর্থনীতির মেরুদণ্ড এটা যে ভেঙে দিচ্ছে। আপনাকে একটা জিনিস খেয়াল করছেন কি না, কৃষিতে এখন শ্রমিক পাওয়া যাচ্ছে না। ক্ষুদ্র কুটির শিল্প যেগুলোতে এই শ্রমিকেরা এক সময় কাজ করতেন, এগুলো কিন্তু ভেঙে যাচ্ছে। ফলে আমার আমদানি চাহিদা কিন্তু বেড়ে যাচ্ছে, অর্থাৎ আপনার ডলারের উপর নির্ভরশীলতা বেড়ে যাচ্ছে। বিভিন্ন এলাকায় সবকিছু ধান কাটার শ্রমিক পাওয়া যায় না, কিন্তু কারণ তারা সবাই অটোরিকশা। সবকিছু মিলিয়ে এই অটোরিকশা একেবারে সহজ কর্মসংস্থানের একটা সুযোগ হওয়ায় এই বিষয়টি সবাই লুফে নিচ্ছে।
বাংলাদেশ আমরা সব সময় একটা কথা বলে থাকি, সেটা হলো যে বাংলাদেশটা একটা ছোট্ট দেশ, আমার বহুগণত্বের দেশ। এখানে আমার গণপরিবহনকে ফার্স্ট প্রায়োরিটিতে থাকবার কথা। এক সময় জেলা সদর থেকে উপজেলায় বাসের নেটওয়ার্ক ছিল, এই জায়গায় এখন অটোরিকশা এবং মোটরসাইকেল দখলে নিয়েছে। ফলে আমার যানজট এবং দুর্ঘটনা দুটো বেড়েছে, যাত্রীদের জন্য খরচ বেড়েছে। সুতরাং এই জায়গাগুলোতে যতক্ষণ পর্যন্ত আমরা অ্যাড্রেস করতে সমর্থ হব না এবং এই জায়গাগুলোতে আমার এই যে গণপরিবহনের যে নীতিমালা, এই নীতিমালা যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন করতে সমর্থ হব না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ কিন্তু আমরা উল্টো পথে হাঁটছি। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ মুহূর্তে চলে এসেছি, আজকের মতো এখানেই শেষ করছি। যাওয়ার আগে একটি তথ্য দিতে চাই। আমাদের এক সহকর্মী ডেইলি স্টারের রাশেদ আহমেদ, তিনি আজ হাতিরঝিলে দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সেটির কারণ আমরা জানতে পেরেছি, সেখানে যে স্পিড ব্রেকার ছিল সেটির মার্কিং করা ছিল না এবং তিনি তার মোটর বাইক চালানোর সময় বুঝতে পারেননি যে সামনে একটি স্পিড ব্রেকার আছে। আসলে এই দায়টি আমরা কাকে দেব? এই ধরনের দুর্ঘটনা আজকে আমি বলছি কারণ আমার এক সহকর্মী প্রায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এটি অহরহ ঘটছে। এই যে স্পিড ব্রেকার, সেখানে এটি রাতের অন্ধকারে, সেখানে নিশ্চয়ই আরও অনেক দুর্ঘটনা ঘটেছে যেটি আমরা কেউ জানি না, কারণ আমাদের কোনো স্বজন সেখানে নেই। কাজেই আমাদের প্রতিটি স্তরে, প্রতিটি জায়গায় এই ধরনের খামখেয়ালিপনা এবং যার যেই কাজটি আছে সেটি হয়তোবা আমরা কেউই আমাদের জায়গা থেকে করছি না, সেটি আমাদের সরকার, আমরা যারা পথে চলি তারা সহ সবাই। কাজেই সম্মিলিত উদ্যোগ এবং সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এ ধরনের দুর্ঘটনা এড়ানো হয়তোবা কোনোদিনই আমাদের পক্ষে সম্ভব হবে না। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।